আসসালামু আলাইকুম। সাদিক পাবলিকেশনের পেজ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক সালাম এবং অভিনন্দন। যারা প্রাইমারি শিক্ষক হওয়ার জন্য স্বপ্ন বুনছেন, প্রধান শিক্ষক বা সহকারী প্রধান শিক্ষক, তাদের জন্য আজকের এই লাইভটি হতে চলেছে একটি অনবদ্য এবং দুর্দান্ত লাইভ ক্লাস। কারণ এই লাইভ ক্লাসের মাধ্যমে প্রাইমারির দ্বিতীয় এবং তৃতীয় ধাপের বেশ কিছু ইংরেজি প্রশ্ন সমাধান করব, যে প্রশ্ন থেকে আপনি হুবহু প্রশ্ন কমন পেতে পারেন। এমনকি এই রুলসের আন্ডারে অসংখ্য প্রশ্ন পরীক্ষায় আপনি কমন পেয়ে যেতে পারেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এখান থেকে 1-2 নাম্বার আপনি ইনশাল্লাহ আগামী প্রাইমারিতে যারা অংশগ্রহণ করবেন সেখানে কমন পাবেন, এবং একইভাবে অন্যান্য পরীক্ষায় এখান থেকে কিন্তু প্রশ্ন কমন পাবেন। তো সাদিক স্যারের এই পেজের থেকে আবারও আপনাদেরকে সালাম জানাচ্ছি, এবং যারা লাইভে সংযুক্ত হয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করব এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অন্তত সবাই বিভিন্ন চাকরির গ্রুপে 5টা করে শেয়ার দিবেন। তাহলে প্রতিনিয়তই ইনশাল্লাহ আপনাদের জন্য আরো বেশি ফ্রি ক্লাস দিতে আরো বেশি উৎসাহিত হব। তো আসেন আমরা এখন কিন্তু প্রাইমারিতে এখন কিন্তু প্রাইমারিতে চাকরি নেওয়াটা আগের চেয়ে আরো বেশি মানে ইকুয়াল ফিল্ড তৈরি হয়েছে। কারণ এখানে কিন্তু আগে যেখানে নারী কোটা 60%, পোষ্য কোটা 20%, প্রাইমারিতে কিছু সংখ্যক প্রার্থীদের চাকরিকে সংকুচিত করে ফেলেছিল, সেটা কিন্তু এখন আর থাকছে না। এখন কিন্তু 97% মেধার ভিত্তিতে নিয়োগ হবে, বাকি 7% কোটার ভিত্তিতে। তাও যদি ওই কোটার এগেনস্টে ক্যান্ডিডেট না পাওয়া যায়, সেখানেও কিন্তু মেধার ভিত্তিতে নেওয়া হবে। তাই আমি বলবো যে আপনি একবার ভালোভাবে প্রস্তুতি নিলে আপনার মাত্র 90টা এমসিকিউ বৃত্ত ভরাট করার মধ্য দিয়ে আপনি কিন্তু প্রাইমারির সহকারী শিক্ষক, ভাগ্য ভালো থাকলে প্রধান শিক্ষক, একই সিলেবাসের আন্ডারে পরীক্ষা দিয়ে আপনি কিন্তু চাকরি পেতে পারেন। সো হেলায় গা ভাসিয়ে দেবেন না। আপনারা দেখেছেন 47তম বিসিএস এর যে প্রশ্ন কি টাফ লেভেলের এসেছে। সো আপনারা যারা মনে করছেন যে খুব সহজে চাকরি হয়েছে আগে, আমারও হয়ে যাবে, এরকম যারা ভাবছেন, আসলে কিন্তু বিষয়টা ওরকম না। আহ, যায় দিন ভালো আসে দিন খারাপ, মানে আসছে যত দিন সামনে আসছে ততই কিন্তু আপনার জন্য কম্পিটিশন আরো বাড়বে। তাই আমি বলবো দ্য সোনার দ্য বেটার। আপনি যত দ্রুত চাকরিটা ইনশিওর করবেন তত দ্রুত আপনার জন্য মঙ্গল। তো সবাই অন্তত 5টি করে এই ভিডিওটি শেয়ার দিন। আর আমি আজকে এই প্রাইমারি বিগত সালের প্রশ্ন ব্যাখ্যা বিশ্লেষণ সহ এমন ভাবে উপস্থাপন করব ইনশাআল্লাহ, যে আপনার মাথার ভিতরে ঢুকে যাবে, মাথার উপর দিয়ে নয়, মাথায় গেঁথে যাবে, যদি আপনি মনোযোগী হন। এবং এইভাবে মনোযোগ দিয়ে যদি আপনি বেশ কিছু ক্লাস ফ্রিও করেন, তাহলে দেখবেন আপনার পড়ার প্রতি ইন্সপিরেশন চলে এসেছে এবং আপনি পরীক্ষায় ভালো করছেন। তো আমি দেখে নেব যে আমার লাইভটা ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা। ইনশাআল্লাহ ইতিমধ্যেই আমাদের সাথে লাইভে যুক্ত হয়ে গেছেন আহ, অনেকজন। মেজবাহুল আলম সালাম দিয়েছেন, কেমন আছি জানতে চাইছেন। আহ, কেমন আছি জানতে চাইছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। শাহিন আলী সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। তো প্রাইমারি সার্কুলার কিন্তু আর কোনো বাধা নাই। প্রাইমারি সার্কুলারের শূন্যপদের চাহিদা তারা কিন্তু জানে ইতিমধ্যেই, এবং প্রাইমারির যে চাকরি বিধিমালা 2025 সেটাও কিন্তু হয়ে গেছে। সো এখন তারা কেন যে বিলম্ব করছে এই বিষয়টা এখনো স্পষ্ট না হলেও, তো আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি খুব যে কোনো মুহূর্তে কিন্তু আপনাদের সার্কুলারটা প্রাইমারিতে হয়ে যাবে। ইতিমধ্যে আপনারা প্রাইমারি প্রধান শিক্ষক সার্কুলারটা পেয়ে গেছেন, অনুরূপভাবে সহকারী শিক্ষকও কিন্তু যে কোনো মুহূর্তে সার্কুলারটা হয়ে যাবে। ইতিমধ্যে আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন তাদেরকে বলবো যে অবশ্যই ভিডিওটি একটু শেয়ার দিবেন, ভিডিওটি একটু শেয়ার দিবেন। তো আমি আর বিলম্ব করব না, আমরা মূল আলোচনায় চলে যাই। আজকের এই ক্লাসটি আশা করি ইংরেজিতে, আমি মনে করি এখন প্রাইমারিতে কিন্তু 25 নাম্বার, ইংরেজিতে 25, বাংলায় 25। এখানে ল্যাঙ্গুয়েজের উপর হেভি ফোকাস করা হয়েছে। বুঝতে পারছেন, বাংলা একটা ল্যাঙ্গুয়েজ, ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ। আগে প্রাইমারির প্রশ্নগুলোতে 20 থাকতো, আরো 5 করে বাড়ানো হয়েছে। সো আমি মনে করি ইংরেজিতে আপনি ভালোভাবে প্রস্তুতি নিলে 25-এ 25 পাওয়া কিন্তু সম্ভব। তো আসুন আমরা শুরু করি। আর আপনাদের অনেকেই হয়তো জানেন না, আমি একটু বলে নিই। আমি আমার প্রথম যে চাকরি সেটা কিন্তু প্রাইমারির সহকারী শিক্ষক দিয়ে। এখন আমি নন ক্যাডার হিসেবে আছি। সো আমি যেভাবে প্রস্তুতি নিয়েছিলাম, যেভাবে পড়েছিলাম, অনুরূপভাবে আপনাদেরকেও সেই নির্দেশনা দিয়ে আপনাদেরকে সাহায্য করতে পারবো। কারণ এই পথ জানা চেনা, এবং একজন চেনা জানা ব্যক্তির কাছ থেকে আপনি যতটা ভালো পরামর্শ পাবেন, একজন অচেনা জানা ব্যক্তির কাছ থেকে পরামর্শ পেতে পারেন, বাট চেনা ব্যক্তির পরামর্শটা আরো বেশি ভালো হতে পারে। সেই জায়গা থেকে আমি মনে করি যে আমি কনফিডেন্ট যে আপনাদেরকে সেই গাইডলাইন দিতে পারবো। আসুন আমরা প্রথম প্রশ্ন, ইংলিশ গ্রামার থেকে আসা দ্বিতীয় ধাপের প্রশ্ন, এটা 19 সালের প্রশ্ন, 2000
19 সালের প্রশ্ন। এই প্রশ্ন বলছে অ্যাজ দ্য সান ড্যাশ আই ডিসাইডেড, এখানে ওয়ানের মতো বলেছে আই ডিসাইডেড টু গো আউট। দেখেন আই ডিসাইডেড টু গো আউট, এইটা কিন্তু দুইটা অংশ, একটা কমপ্লেক্স সেন্টেন্স, পরবর্তী অংশটা আছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রথম অংশ কি হবে, এবং এখানে একটা কনজাংশন হিসেবে অ্যাজ ব্যবহৃত হয়েছে কমপ্লেক্স সেন্টেন্সে। দ্রুত অ্যান্সার করুন। আর আমি এর মধ্যে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করতে থাকি। এই দ্বিতীয় অংশের মিনিংটা কেমন, আই ডিসাইডেড টু গো আউট, আমি বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। কি কারণে, অ্যাজ দ্য সান ওয়াজ শাইনিং, হ্যাভ শোন, হ্যাভ শাইন, শাইন্স, কোনটা হবে সঠিক অ্যান্সার? দ্রুত অ্যান্সার দিন। প্রত্যেকটা প্রশ্ন কি কারণে, কেন হলো, মিনিং কি, এগুলো যদি বুঝে পড়তে পারেন, তা আমি মনে করি আপনি আহ, বেশি আউটপুট পাবেন, বেশি আউটপুট পাবেন, কারণ আমাদের ব্রেন সেটাই মনে রাখতে পারে যেটা আপনি বোঝেন। যেটা বোঝেন না দেখবেন সেটা আপনার মনে থাকে না। আচ্ছা, মুনিশা আক্তার মুনি সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। সিনথিয়া ইসলাম সুরভি সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। সুলাইমান, থ্যাংক ইউ ভেরি মাচ, আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই একটু অ্যান্সার করুন। দেখেন, যদি এরকম একটা মানে কমপ্লেক্স সেন্টেন্সে এরকম অ্যাজ, সিন্স বা এই ধরনের সেন্টেন্স থাকে, একটা অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে অন্য পাঁচটাও পাস্ট টেন্স হয়, পাস্ট টেন্স হয় সাধারণত কার্যকরণ ক্ষেত্রে। এখানে পাস্ট টেন্স কিন্তু আর কোনোটাই নেই, এটাও নাই। দেখেন হ্যাভ শোন পারফেক্ট, শাইন্স প্রেজেন্ট টেন্স, শাইন এটাও প্রেজেন্ট টেন্স। সুতরাং এইটা পাস্ট টেন্স, সুতরাং এটাও পাস্ট টেন্স হবে। কোন ধরনের পাস্ট টেন্স হবে সেটা আর কোনো অপশন নাই, সুতরাং এটাই দিয়ে দেবো। অ্যাজ দ্য সান ওয়াজ শাইনিং, যেহেতু সূর্য ঝলমল করছিল, আই ডিসাইডেড টু গো আউট, সেজন্য আমি বাইরে বের হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। যেহেতু সূর্য আহ, মানে চকচক করছিল, এই জন্য আমি বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। স্বপ্নীল, থ্যাংক ইউ ভেরি মাচ। তারপরে সিনথিয়া ইসলাম সুরভি, ওয়াজ শাইনিং, থ্যাংক ইউ ভেরি মাচ। যারা সঠিক অ্যান্সার দিয়েছেন, যারা সঠিক অ্যান্সার দিয়েছেন তাদেরকে থ্যাংক ইউ ভেরি মাচ জানাচ্ছি। ইতিমধ্যে আমাদের সাথে অসংখ্য জন যুক্ত হয়েছে, তাদেরকে বলে রাখি, প্রাইমারি বিগত যারা প্রাইমারিতে পরীক্ষা দেবেন, তারা বিগত সালের প্রশ্নগুলো সবার আগে সলভ করে ফেলবেন। এইটা করে ফেললে আপনার এইখান থেকে হুবহু প্রশ্ন কমন পাবেন। এমনকি যদি হুবহু কমন না আসে, এই যে অ্যাজ দ্য সান ওয়াজ শাইনিং আই ডিসাইডেড টু গো আউট, এইখানে জাস্ট প্রশ্নটা একটু ঘুরাই দেবে, রুলস একই থাকবে। এইভাবে কিন্তু করে খুব দ্রুত আপনি নিজেকে এগিয়ে নিতে পারেন। দেন সেকেন্ড কোশ্চেন ইজ দ্যাট, দেখেন, হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট, কোন সেন্টেন্সটা সঠিক সেটা খুঁজে বের করতে হবে। পড়ার সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ কখনো কখনো বলে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট কারেক্ট, এখানে কিন্তু বলেছে ইজ কারেক্ট। ইব্রাহিম খলিলুল্লাহ সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। যারা লাইভে যুক্ত হয়েছেন সবার কাছে রিকোয়েস্ট, গুরুত্বপূর্ণ লাইভ, সুতরাং সবাইকে একটু শেয়ার দেন, তাহলে আপনার টাইম লাইনেও থেকে যাবে। বলেছে কোন সেন্টেন্সটা সঠিক। তো এইটা কোন সেন্টেন্সটা সঠিক যদি আপনি বুঝতে যান, খুঁজতে যান, আপনাদের কাছে সবার কাছে একই রকম মনে হয়। মনে হয় ওই যে যমজ ভাই বোনের মতো, তাই না? যমজ বোন বা ভাইয়ের মতো, দেখে মনে হয় সবগুলো একই রকম। বাট সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্য থাকে। মা বাবারা কিন্তু ঠিকই চিনে ফেলে যে আমাদের কোথাও না কোথাও একটু অমিল আছে, সেই জায়গাগুলো খুঁজতে হবে। এই জন্য এই ধরনের সেন্টেন্সে আমরা কোনটা অমিল আছে সেটা আগে দেখব। দেখেন এখানে সবগুলো কন্টিনিউয়াস, হি ওয়াজ। সো এখানে ফর মার্ডার সবগুলো মার্ডার, বাট পার্থক্য কোথায়, এটা এইচ ইউ এন জি হাং, এটা এইচ এ এন জি ডি হাং, এইচ ইউ এন জি ডি হাং, আর এটা শুধু হাং। তো এখন আহ, হাং হ্যাং কোথায় ব্যবহৃত হয় এটা একটু বুঝে নিই, কারণ এই প্রশ্নটা বারবার আসে। দেখেন একটা আছে হ্যাং, এইচ এ এন জি হ্যাং, হ্যাং এর পাস্ট পার্টিসিপল হচ্ছে এইচ ইউ এন জি হাং, হাং, এইচ ইউ এন জি হাং। আর একটা আছে হ্যাং, এইচ এ এন জি হ্যাং, এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে এইচ এ এন জি ইডি হ্যাং, একই এইচ এ এন জি ইডি হ্যাং। এখন কোনটার মানে কি, কোনটার মানে কি? থ্যাংক ইউ ভেরি মাচ, অনেকেই উত্তর ইতিমধ্যেই দিয়েছেন। দেখেন, আমরা এইচ ইউএনজি হাং, এটা দুটা প্রেজেন্ট ফর্ম কিন্তু একই। এইচ ইউএনজি হাং মানে ঝোলানো, ঝোলানো, ঝোলানো বা টানানো এরকম, ঝোলানো। ঝোলানো, আমরা যেমন কাপড় ঝোলাই, তারপরে কোনো পিকচার ওয়ালে টানাই, এইটার ক্ষেত্রে এইচ ইউএনজি হাং, এইচ ইউএনজি হাং, এটা হচ্ছে কাপড় ঝোলানো। আর এইচ ইউএনজি হাং মানে ফাঁসিতে ঝোলানো, ফাঁসি দেওয়া মানুষের জীবনের শেষ মুহূর্ত,
সুতরাং এটা একটা স্পেশাল ব্যাপার। আর এর পাস্ট পার্টিসিপল হলো HANGED, হ্যাংড। আর তাহলে দেখেন এখানে কিন্তু যেখানে যেখানে ইউ আছে সেটা তো হবেই না, কারণ মার্ডারের ফর মার্ডার বলতে তাকে মার্ডারের জন্য ফাঁসিতে ঝুলানো হয়েছিল। সুতরাং এখানে আহ, এখানে কিন্তু এই সিউটা যেটা কাপড় ঝুলানোর ওইটা ব্যবহৃত হবে না, সুতরাং এটাও হবে না। তাহলে এখানেও HANGED আছে, এখানেও আছে। ও, এখানে কিন্তু ইউ আছে, সো এটাও হবে না, সুতরাং খ না হয়ে পারে না। তাহলে হি ওয়াজ হাং ফর মার্ডার, তার মানে মার্ডার করার জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এরপরে হচ্ছে পরবর্তী প্রশ্ন, চুজ দ্য ইংলিশ ট্রান্সলেশন অফ। এখানে একটা ট্রান্সলেশন করতে বলা হয়েছে। এমডি জুয়েল আলম জুনায়েদ সালাম দিয়েছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। জান্নাতুল ফেরদৌস সঠিক অ্যান্সার দিয়েছিলেন। মনীষা আক্তার সঠিক অ্যান্সার দিয়েছিলেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার ট্রান্সলেশনটা করে ফেলুন। মুনতাহা মিম, তানিয়া খাতুন, থ্যাংক ইউ ভেরি মাচ, সঠিক অ্যান্সার দিয়েছেন। যারা লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার দেবেন। চুজ দ্য ইংলিশ ট্রান্সলেশন অফ। তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো? তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো? তুমি কি এই গল্পটি কখনো শুনেছো? এই ধরনের সেন্টেন্স সবসময় প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে হয়। মানে তুমি কি শুনেছি, হ্যাভ ইউ ইভার হার্ড দ্য স্টোরি বিফোর। তুমি কি এর আগে এই গল্পটি শুনেছো? হ্যাভ ইউ দিয়ে সাধারণত হয় এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তো তুমি কি কখনো বাজারে মানে কক্সবাজার গিয়েছো, তার মানে কক্সবাজার সে কিন্তু গিয়ে ফিরে এসেছে, এই যে এটা কিন্তু অতীত নিকট অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহৃত হয়। তাহলে সেই হিসাবে কোনটা হবে? দেখেন, হ্যাভ ইউ গোন টু কক্সেস বাজার, হ্যাভ ইউ ইভার গোন টু কক্সেস বাজার, তারপরে হ্যাভ ইউ ইভার বিন টু কক্সেস বাজার, ডিড ইউ ইভার গো টু কক্সেস বাজার। দেখেন এইটা মানে সূক্ষ্ম সূক্ষ্ম অনেক পার্থক্য এখানে উঠে এসেছে। এখানে যেহেতু বলেছে কখনো, তাহলে ইভার শব্দটা আসবে। এই ক নম্বরে দেখেন ইভার শব্দটা নাই। হ্যাভ ইউ গোন টু দ্য কক্সেস বাজার বাক্যটা সঠিক, কিন্তু সরাসরি ট্রান্সলেশনের সাথে মিশছে না। বাকি সব কয়টা ইভার আছে, এখানে আছে, এখানে আছে। তো এই তিনটাতে এবারে কোথায় কি পার্থক্য আছে দেখি। হ্যাভ ইউ ইভার গোন টু দ্য কক্সেস বাজার, দেখেন এখানে গোন আছে হ্যাভের কারণে, এটা অনেকটা হয়। তারপরে দেখেন আমরা গ নম্বরটা দেখি, হ্যাভ ইউ ইভার বিন, হ্যাভ ইউ ইভার বিন, আহ, এটাও কিন্তু ভার্বের কারণে এখানে বি ওয়াজ বিন হয়েছে, তাই না? আর এটা ডিড ইউ ইভার বিন, এটা ডিড হবে না। এটা হচ্ছে আপনি কোথাও যে ফিরে আসলেন সেক্ষেত্রে এটা পাস্ট টেন্সে না, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করতে হয়। তাহলে এটা হবে না। এখন এই দুইটার মধ্যে কিন্তু দুইটাই সঠিক স্ট্রাকচারালি, কিন্তু আমাদের এমসিকিউতে আমাদের দেখতে হবে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট কোনটা। মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে মানে এখানে হ্যাভ ইউ ইভার বিন, এই যে বিন থাকা অর্থে বা মানে এইটা বিনটা এটাই হচ্ছে বেশি কারেক্ট। হ্যাভ ইউ ইভার বিন টু দ্য কক্সেস বাজার, এইটা গ নম্বর সঠিক হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, যারা সঠিক অ্যান্সার দিয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তাহলে থাকা অর্থে মানে মানে যাওয়া অর্থে এরকম ক্ষেত্রে ইভার বিন এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। বি এর পাস্ট ফর্ম হচ্ছে বিন। তো থ্যাংক ইউ ভেরি মাচ যারা সঠিক অ্যান্সার দিয়েছিলেন। পরবর্তী প্রশ্নে চলে যাব আমরা। আই হ্যাভ এ বোর্ড, আই হ্যাভ এ বুট মেড অফ উড। এই যে আন্ডারলাইন করা ওয়ার্ডটা আছে, এটা কোন ফ্রেজ? অ্যান্ড অ্যাডভার্বিয়াল ফ্রেজ, পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, পাস্ট পার্টিসিপল ফ্রেজ, কোনটা হবে সঠিক অ্যান্সার? দ্রুত একটু অ্যান্সার দেবেন। এই যে অংশটা, এই যে অংশটা, এইটা হচ্ছে মেড অফ উড। আই হ্যাভ এ বোট মেড অফ উড, আমার একটা কাঠের তৈরি নৌকা ছিল। মেড অফ উড, মেড অফ উড। তার আগে আপনাদের বলে নিই পার্টিসিপল কিন্তু তিন প্রকার। পার্টিসিপল তিন প্রকার, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, আর একটা হচ্ছে পারফেক্ট পারফেক্ট পার্টিসিপল। এখন প্রেজেন্ট পার্টিসিপল কোনগুলো হয়? যেগুলো ভার্ব প্লাস আইএনজি হয়, শুধু ভার্ব প্লাস আইএনজি হয়। সুতরাং এটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল নয়, এটা হবে না। ভার্ব প্লাস আইএনজি যেহেতু নেই, সুতরাং এটা প্রেজেন্ট পার্টিসিপল হওয়ার সুযোগ নেই। এখন আসি পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপলের ক্ষেত্রে হ্যাভিং থাকে সাধারণত, এইচ এ ভি আই জি, হ্যাভিং বা হ্যাভিং, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে।
যেমন হ্যাভিং গোয়িং দেয়ার, আমি সেখানে গিয়ে এই যে হ্যাভিং গোয়িং দেয়ার, এই যে এরকম থাকে। সো এখানে কিন্তু কোথাও হ্যাভিং হ্যাভিং শব্দটা ব্যবহার করা হয়নি, তাহলে এটা পারফেক্ট পার্টিসিপলও হবে না। হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল থাকলে এরকম হয়। আর এখানে দেখেন মেড অফ উড, আর পাস্ট পার্টিসিপল সেটা তো বলা হলো না, ভার্বের পাস্ট ফর্ম। যেমন মেক মেড মেড, মেক মেড মেড, মেক মেড মেড, তো এইটা কিন্তু মেড পাস্ট ফর্ম, এমএডি মেড, আর এটা হচ্ছে সেই মেড। তাহলে মেড অফ উড, এবং সেটাকে মডিফাই করেছে মেড অফ উড, এটা পুরা বোর্ড এই নাউনটাকে বিশেষায়িত করেছে, এই জন্য এটা হচ্ছে কি হবে, পাস্ট পার্টিসিপল ফ্রেজ। পাস্ট পার্টিসিপল ফ্রেজ একটা নাউন বা প্রোনাউনকে বিশেষায়িত করে, এবং পার্টিসিপল সাধারণত কি করে, পার্টিসিপল অ্যাডজেক্টিভের মতোই কাজ করে। তাহলে এটা পাস্ট পার্টিসিপল ফ্রেজ, এখানে অ্যাডভার্বের মতো এই ব্যাপারটা হয়নি, সুতরাং এটা উত্তর হবে না। যারা সঠিক অ্যান্সার দিয়েছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী প্রশ্ন চলে যায়। 5 নম্বর প্রশ্ন, এ পারসন হু রাইটস অ্যান্ড ইডিটস ডিকশনারিজ ইজ কল্ড, যে মানে এ পারসন একজন ব্যক্তি, হু যিনি, রাইট লেখে, অ্যান্ড ইডিটস সম্পাদনা করে, ডিকশনারিজ মানে ডিকশনারি বাংলা কি, অভিধান, ইজ কল্ড তাকে কি বলা হয়, যে ডিকশনারি লেখে তাকে কি বলা হয়। সবাই ক্লাসটি একটু শেয়ার করে দেবেন, সবাই অন্তত 4-5টি করে শেয়ার করে দেন, সবার কাছে অনুরোধ থাকবে আপনাদের ভালোবাসায় এই গভীর রাতেও, এই রাতেও আপনাদের প্রায় 40+ লাইভে আছে, আপনাদের একটু ভালোবাসা পেলে আমরা 50+ সবার ভালোবাসার দিয়ে যেন আমরা এটা শেয়ার দিতে পারি। এবং আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইংরেজির সেই সমস্ত প্রশ্ন এখানে আলোচিত হচ্ছে যেগুলো আগামীতে আবারও আসবে। সো এখান থেকে হুবহু কমন পেতে পারেন। রুহুল আমিন, তারপরে নাফিজা, থ্যাংক ইউ ভেরি মাচ যারা লাইভটি সংযুক্ত হয়েছেন, ফারজানা ইয়াসমিন, মুনতাহা, ফারজানা, থ্যাংক ইউ ভেরি মাচ যারা সঠিক অ্যান্সার দিয়েছেন। এরপরে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। এ পারসন হু রাইট, আচ্ছা যে ডিকশনারি লেখে তাকে এক কথায় প্রকার ইংরেজিতে বলা হয়। ইতিমধ্যেই রুহুল আমিন, মুনিশা আক্তার, মুন্নি, সবাই সঠিক অ্যান্সার দিয়ে ফেলেছেন। লেক্সিকোগ্রাফার, লেক্সিকোগ্রাফার, তাহলে কোনটা হবে, যারা যে ডিকশনারি লেখে বা সম্পাদনা করে, এটা এক কথায় প্রকাশ, ডাইরেক্ট মুখস্থ করতে হবে, লেক্সিকোগ্রাফার, লেক্সিকোগ্রাফার বলা হয়, যে ডিকশনারি লেখে বা সম্পাদনা করে তাকে বলা হয় লেক্সিকোগ্রাফার। থ্যাংক ইউ ভেরি মাচ, অনেকদিন পরে আপনারা একদম অনেকজন আমার সাথে লাইভে সংযুক্ত হয়েছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা পরবর্তী প্রশ্ন দেখেছি যে এভরি ড্রাইভার মাস্ট বি হেল্ড ড্যাশ হিজ ওন অ্যাকশনস, এভরি ড্রাইভার মাস্ট বি হেল্ড, মানে এভরি ড্রাইভার প্রত্যেক চালককে, মাস্ট বি হেল্ড কি নিতে হবে, রেসপন্সিবিলিটিস, লায়াবল টু, নাকি ব্লেমড ফর, নাকি রেসপন্সিবল ফর। দেখেন প্রত্যেক ড্রাইভারকে মানে দায়িত্ব নিতে হবে হিজ ওন অ্যাকশনস, তার যে কার্যক্রম তার দায় দায়িত্ব ড্রাইভারকে নিতে হবে। আচ্ছা শাহিন আলী, থ্যাংক ইউ ভেরি মাচ, ক্লাসটি কেমন লাগছে সে লিখেছেন, ইন্টারেস্টিং ক্লাস। হ্যাঁ, এরকম ব্যাখ্যা বিশ্লেষণের মধ্য দিয়ে যদি আপনি পড়তে পারেন প্রত্যেকটা প্রশ্ন অ্যানালাইসিস করে, তাহলে এই প্রশ্নটাই শুধু শেখা হবে না, ইন ফিউচারে আপনার এই ধরনের প্রশ্ন আপনি নিজে থেকেই সলভিং করার যে কৌশল সেটা কিন্তু আপনি শিখে যাবেন। তাহলে দেখেন মানে দায় নেয়া, এটা হচ্ছে রেসপন্সিবল ফর, এটা কি হবে, রেসপন্সিবল ফর, রেসপন্সিবল ফর, তাহলে কি হবে, এভরি পারসন মাস্ট বি হেল্ড হেল্ড রেসপন্সিবল ফর, তাকে দায়টা নিতে হবে, কিসের দায় নিতে হবে, কিসের দায় নিতে হবে, ফর হিজ, অ্যাকশনস, মানে ড্রাইভার যে অকারেন্সটা ঘটাক না কেন, মানে খারাপ দুর্ঘটনাকে ইঙ্গিত করছে, সেই অ্যাকশনের জন্য ড্রাইভারকেই দায় নিতে হবে। তাতে হয় এভরি ড্রাইভার মাস্ট বি হেল্ড রেসপন্সিবল ফর হিজ অ্যাকশন, তার দায়টা তাকে নিতে হবে, ড্রাইভার রেসপন্সিবলের সাথে ফর হবে এই সেন্টেন্সে। এরপর দেখেন হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড আনউইটিং, 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 দেখেন এই শব্দটার অ্যান্টোনিম বিপরীত শব্দ আপনাকে জানতে হবে।
তো বিপরীত শব্দ জানার ক্ষেত্রে আপনাকে আগে এই শব্দটার তো অর্থ জানতে হবে নাকি, অ্যান্টোনিম। এইটার বিপরীত শব্দ জানতে হলে আপনার এই শব্দটারই অর্থ জানতে হবে। তো সাপোজ আমি ধরে নিই যে আমি এই মুহূর্তে এই শব্দটার অর্থ জানি না, তবে অপশনগুলো কি কি আছে দেখি। দেখেন, স্টুপিড মানে বোকা, তাই না? স্টুপিড বোকা। ইনটেনশনাল মানে ইচ্ছাকৃতভাবে, ইনটেনশনাল আমরা বলি না ইনটেনশনালি সে আমাকে এই কাজটা করেছে। আর আনইনটেনশনাল মানে কি, অনিচ্ছাকৃতভাবে মানে ভুলবশত। তাহলে ইনটেনশনাল মানে কি, ইচ্ছাকৃত। আর ক্লেভার মানে চালাক। তারপরে আনইনটেনশনাল, আনইনটেনশনাল মানে অনিচ্ছাকৃত, অনিচ্ছাকৃত। তাহলে কিন্তু আনউইটিং মানে অনিচ্ছাকৃত, এটার মানে হচ্ছে অনিচ্ছাকৃত, অনিচ্ছাকৃত। তাহলে আপনারাই এখন উত্তর দিন কোনটা হবে। অনিচ্ছাকৃত, সাথের বি বলেছেন। দেখেন, আনউইটিং মানে অনিচ্ছা, তাহলে এর বিপরীত কি, ইচ্ছাকৃতভাবে, ইন্টেনশনালি, ইন্টেনশনালি। তাহলে এর সঠিক উত্তর হবে কি, ইন্টেনশনালি। আর এটা অনেকেই মনে করতে পারে যে আনইনটেনশনাল এর সিনোনিম, সমার্থক শব্দ, এটাও অনিচ্ছা, এটাও অনিচ্ছাকৃত। তো সঠিক উত্তর হবে ইন্টেনশনালি। যারা সঠিক অ্যান্সার দিয়েছেন ইতিমধ্যেই, রুহুল আমিন, নওয়াজ মাহফুজ, সিনথিয়া ইসলাম সুরভি, থ্যাংক ইউ ভেরি মাচ যারা সঠিকভাবে অ্যান্সার দিয়েছেন। তো আমি পরবর্তী প্রশ্নে চলে যাই। আজকের এই ক্লাসের মধ্য দিয়ে আপনারা অনেক ইংরেজি শিখবেন, এবং প্রাইমারিতে, যাদের একমাত্র স্বপ্ন, আপনাদের বলে দিই, দুইটা সাবজেক্টে এখন মেইন ফোকাস করবেন। কারণ 50% ক্লাস কিন্তু সেই দুইটা সাবজেক্টে, এবং সেটা দুইটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। সেইটা দুইটা কি, ল্যাঙ্গুয়েজ। সেটা হচ্ছে বাংলায় কত নাম্বার আছে আপনাদের, 25 নাম্বার, যেটা কিন্তু আগে ছিল 20, 5 বাড়ানো হয়েছে। ইংরেজি আগে ছিল কত, ইংরেজি আগে ছিল কত, আগে ছিল 20, এবারে কিন্তু 25। তার মানে এই দুইটা সাবজেক্টে 50। তাহলে ইংরেজিটা আপনারা অনেকেই রিকোয়েস্ট করছেন যে স্যার ইংরেজিতে নাম্বার বাড়ানো হয়েছে, সো এই ক্লাসটা বেশি করে নেওয়া হোক। এখন থেকে ইংরেজিটা ইনশাল্লাহ বেশি করে ক্লাস নেওয়া হবে। তবে শর্ত হচ্ছে আপনাদের নিয়মিত লাইভে আসতে হবে। আমি সপ্তাহে অন্তত 4 দিন থেকে 5 দিন আপনাদের লাইভে আসার চেষ্টা করব। আমার লাইভ টাইম হচ্ছে রাত 9টা থেকে 10টার মধ্যে, যে কোনো সময় ইনশাল্লাহ লাইভে চলে আসবো। তাহলে দেখেন, দ্য প্রফেসর ওয়াজ গিভেন ড্যাশ টু ম্যাটেরিয়ালস ইন দ্য রিসার্চ ল্যাবরেটরি, রিসার্চ ল্যাবরেটরি। দেখেন, দ্য প্রফেসর ওয়াজ গিভেন, এই প্রফেসরকে দেয়া হয়েছিল, কি দেয়া হয়েছিল, অ্যাক্সেস দেয়া হয়েছিল, টাইম দেয়া হয়েছিল, টু ম্যাটেরিয়ালস দ্য রিসার্চ ল্যাবরেটরি, এই যে গবেষণা ল্যাবরেটরিটা ছিল সেখানে তাকে প্রবেশাধিকার দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে কোনটা হবে? 8 নম্বরের উত্তর নওয়াজ মাহমুদ, নওয়াজ মাহমুদ। এটা মানে আমার সরাসরি স্টুডেন্ট, আমি অফলাইনে ক্লাস নিতাম এক সময়। নওয়াজ মাহফুজ, অনেকদিন পরে আপনাকে দেখে ভালো লাগছে। আশা করি ইনশাল্লাহ এবার ভালো কিছু হবে। প্রাইমারি আপনার অনেক স্বপ্ন ছিল, প্রাইমারিতে মেয়েদের কোটার কারণে অনেক ছেলে মানে মানে সাহসী করতো না। এবার ইনশাল্লাহ ইকুয়াল ফিল্ড, ছেলে মেয়ে সবার জন্য সমান, সবাইকে মূল মেধা দিয়ে তাকে চাকরিটা নিতে হবে। তা প্রফেসরের ওই যে রিসার্চ ল্যাবরেটরিতে যাওয়ার একটা প্রবেশাধিকার ছিল। প্রবেশাধিকার মানে কি, অ্যাক্সেস, অ্যাক্সেস থাকা, অ্যাক্সেস। আর অ্যাক্সেসের সাথে যে প্রিপোজিশন ব্যবহৃত হয় সেটা হচ্ছে টু। তাহলে কিন্তু এটা সঠিক উত্তর হবে অ্যাক্সেস টু। দ্য প্রফেসর ওয়াজ গিভেন অ্যাক্সেস টু ম্যাটেরিয়ালস ইন দ্য রিসার্চ ল্যাবরেটরি। দেখেন, অ্যালুশন মানে হচ্ছে মায়া বা মতিভ্রম, আর অ্যাক্সেস বা টাইম, সময়, এগুলো এর সাথে ম্যাচ করে না। সুতরাং সঠিক উত্তর হবে কি, অ্যাক্সেস টু, অ্যাক্সেস টু। থ্যাংক ইউ ভেরি মাচ যারা সঠিক অ্যান্সার দিয়েছেন। পরবর্তী প্রশ্নে আমরা যাব। এখানে বলেছে, মাশাআল্লাহ, আমাদের অনেকজন লাইভে সংযুক্ত আছেন। আজকে আমরা কিন্তু প্রাইমারির বিগত সালের প্রশ্ন নিয়ে সলভ করছি। এই প্রশ্নগুলো থেকে হুবহু প্রশ্ন কমন পাবেন, অথবা অনুরূপ প্রশ্ন পাবেন, বা এই রুলসের মতো করে অন্য একটা সেন্টেন্স পাবেন। তো খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, সবাই অংশগ্রহণ করুন। এখানে বলছে হি সেইড দ্যাট হি হ্যাড ডান দ্য ওয়ার্ক, দ্য ডাইরেক্ট স্পিসিস। দেখেন, এটা একটা ইনডাইরেক্ট সেন্টেন্স, এটা ডাইরেক্ট কি ছিল, ডাইরেক্ট সেন্টেন্স সাধারণত কমা কোটেশনের ভিতরে থাকে, সেটাকে আমরা ইনডাইরেক্ট করি, তাই না? এবার দেওয়া আছে ইনডাইরেক্ট, আছে ডাইরেক্ট করতে হবে। তো এটা ন্যারেশনের ক্ষেত্রে আমরা কি করি, অনেকগুলো চেঞ্জ আনি, দ্যাট উঠে যায়, তার পরিবর্তে কমা আসে,
তাই না? তারপরে হচ্ছে সাবজেক্টের পরিবর্তন হয়, টেন্সের পরিবর্তন হয়। আমরা প্রথমে যে জিনিসটা দেখবো টেন্সের পরিবর্তন। দেখেন এই সেন্টেন্সের ভিতরে টেন্সের পরিবর্তনটা যদি আমরা দেখি তাহলে সবার আগে ধরতে পারবো, সবার আগে আমরা ধরতে পারবো। দেখেন এখানে বলছে হ্যাড ডান, তার মানে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট আপনাদের কি ন্যারেশন করার সময় মনে আছে পাস্ট পারফেক্ট কখন হয়? যদি পাস্ট ইন্ডিফিনিট হয়। পাস্ট ইন্ডিফিনিট হলে পরের ওই টেন্সটা পরিবর্তন হয়ে কি হয়? পাস্ট পারফেক্ট হয়ে যায়, পাস্ট পারফেক্ট হয়ে যায়। তাহলে এটা দেখেন ফিউচার ছিল, নো সেন্স। ফিউচারের ক্ষেত্রে আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টলি কোনো পরিবর্তন বা টেন্সের পরিবর্তন হয় না অন্তত, তাই না? এটা এখানেও কিন্তু আহ, এখানেও কিন্তু ফিউচার আর এটা পাস্ট। তো ন্যারেশনের ক্ষেত্রে এটা ফিউচারের সাথে পারফেক্ট হয় না, এটা আমরা দেখেছি। দেখেন প্রেজেন্ট থাকলে আই ডু দ্য ওয়ার্ক, প্রেজেন্ট থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট হয়, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট হয়। এখানে তো পাস্ট ইনডিফিনিট না, সুতরাং এটাও হবে না। দেখেন এই যে ডিড, হি ডিড দ্য ওয়ার্ক, পাস্ট ইনডিফিনিট থাকলে আমাদের ন্যারেশন করার সময় কি করতে হয়? পরের অংশটা করতে হয়, টেন্সের যে পরিবর্তন হয় সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট হয়ে যায়। তাহলে এখানে দেখেন হি ডিড দ্য ওয়ার্ক, এই টেন্সগত যে পরিবর্তন সেটা হবে হ্যাড, হি হ্যাড ডান দ্য ওয়ার্ক, হি হ্যাড ডান দ্য ওয়ার্ক। সুতরাং আপনি শুধু টেন্সের পরিবর্তনটা যদি খেয়াল করেন তাহলেই কিন্তু উত্তরটা হয়ে গেল। তো আপনার মানে মোটা দাগে কোথায় চেঞ্জটা হচ্ছে সেটা কিন্তু খুব সহজেই খুঁজে বের করতে পারবেন এই সমস্ত কৌশল করলে। মাশাআল্লাহ, আজকে অনেকজন আমাদের লাইভে সংযুক্ত আছেন। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব, দা প্লুরাল অফ ফেজ। ফেজ কিন্তু একটা বিখ্যাত শহর, এই এবং পৃথিবীর সবচেয়ে দামি দামি বিখ্যাত এবং টুপি উৎপাদন হয় এই ফেজ শহরে। ফেজ শহরটা সম্ভবত মরক্কো, মরক্কোর ফেজ শহর, এবং তারা কিন্তু টুপি রপ্তানি করেই তারা মানে তাদের অর্থনীতির একটা অন্যতম তালিকা শক্তি হচ্ছে ফেজ শহর। বলতে হবে এই ফেজের প্লুরাল ফর্ম কি? ফেজের দুইটা প্লুরাল ফর্ম আছে, যার মধ্যে এখানে একটা আছে। আর যদি আপনাদের জানা থাকে সে অন্য আর একটি যেটা এখানে নেই সেটাও একটু লিখে দিতে পারেন। ইতিমধ্যে রাজীব আহমেদ, রুহুল আমিন যারা উত্তর দিয়েছেন, থ্যাংক ইউ ভেরি মাচ, সবার আগে উত্তর দিয়েছেন। তবে আমরা সঠিক উত্তরটাও জানবো, আপনারাও কারা সঠিক উত্তর দিয়েছেন সেটাও কিন্তু আমরা দেখব। ফেজ শব্দটির প্লুরাল ফর্ম কি হবে? হ্যাঁ, নওয়াজ মাহমুদ, থ্যাংক ইউ ভেরি মাচ। ফেজ শহরটি কিন্তু মরক্কো, থ্যাংক ইউ আমার কনফিউশন ক্লিয়ার করে দেওয়ার জন্য। তাহলে ফেজ এর প্লুরাল ফর্ম কি হবে? ফেজের প্লুরাল ফর্ম কি হবে? ফেজের দুইটা প্লুরাল ফর্ম আছে, ফেজের দুইটা প্লুরাল ফর্ম আছে। একটা আছে ফেজেস, FEZES, শুধু ফেজেস করা যায়। আরেকটা হয় ওই সেম বানান কিন্তু ডাবল এস হবে, FEZES, ফেজেস। তো এই দুইটার মধ্যে যে কোনো একটা থাকলেই উত্তর হবে। তো আমরা দেখছি এইটার সাথে এটা মিল আছে, APZESS, APZES, ফেজেস। যদি এইটা না থেকে এইটা থাকতো ডাবল এস তাহলে এটা সঠিক হতো, কিন্তু এখানে এটা নাই, না থাকার কারণে ফেজের প্লুরাল ফর্ম হবে এটা। যারা সঠিক অ্যান্সার দিয়েছিলেন তাদেরকে ধন্যবাদ। আমি কমেন্টসগুলো দু একজনে পড়ছি, চোখের সামনে যেটা পড়ছি, তবে মোটামুটি সবার কমেন্টসগুলো আমি পড়ছি। দা ফস সরি 11 নম্বর প্রশ্ন, ফসফেট ড্যাশ টু মোস্ট ফার্ম ল্যান্ড ইন বাংলাদেশ। দেখেন এখানে আছে নিড টু বি অ্যাডিং, নিড টু বি অ্যাডেড, নিড অ্যাডেড, নিড টু অ্যাড। এখানে যেটা বলা হয়েছে নিড টু বি অ্যাডিং মানে যোগ করা দরকার, নিড টু বি অ্যাডেড যোগ করা হয়। দেখেন ফসফেট, এটা একটা রাসায়নিক সারের নাম, ফসফেট, ইউরিয়া। এই যে ফসফেট, এই যে ফসফেট কি করা হয়? দরকার হয় টু মোস্ট ফার্ম ল্যান্ড ইন বাংলাদেশ, অধিকাংশ কৃষি জমিতে ফসফেট প্রয়োজন হয়, এই ধরনের মিনিংটা দিচ্ছে এখানে। তাহলে দেখেন ফসফেট তো আর নিজে নিজেই মাঠে বিলি হয়ে যায় না, বা ছড়ানো ছিটানো হয়ে যায় না, বা প্রয়োগ প্রয়োগ করা হয় না। ফসফেটকে দেয়া হয়, তার মানে কি? এটা প্যাসিভে করতে হবে। ইংলিশ ইজ স্পোকেন, ইংলিশকে বলা হয়, ইংলিশ ইজ স্পিকিং, এরকম হয় না কিন্তু। তার মানে এটা প্যাসিভে হবে কোথায়, সেই উত্তরটা খুঁজে বের করলেই আপনাদের সঠিক উত্তর হবে। মুনিশা, তারপরে শাহিনুর রহমান, শাহিন, জুয়েল আলম, থ্যাংক ইউ ভেরি মাচ যারা সঠিক অ্যান্সার দিয়েছেন। এরপরে যারা তানিয়া খাতুন, মুমতাহা মিম, থ্যাংক ইউ ভেরি মাচ যারা সঠিক অ্যান্সার দিয়েছেন, দিচ্ছেন, আমাদের সাথে কমেন্ট করছেন। যারা কমেন্টস করছেন না, আপনার প্রশ্নের উত্তরের সাথে যদি মিলে যায়
তাহলে একটা লাইক বাটন দিয়ে রিয়াক্টটা করতে পারেন অন্তত। যাদের লিখতে অলসতা আছে বা লেখায় স্লো আছে, তারা কি করতে পারেন অন্তত লাভ রিয়াক্ট দেন অথবা লাইক রিয়াক্ট দেন। যদি আপনার আহ, কোনো কারণে মিলে যায় বা আমার আলোচনা থেকে আপনি বুঝতে পারেন, তাহলে তাহলে ফসফেট নিড টু বি অ্যাডেড। দেখেন এখানে বি ভার্বের পরে আইএনজি হয় না, মানে হয়। আর নিড অ্যাডেড এটা হয় না, নিডের পরে টু একটা হয়, আর নিডের পরে এটা প্যাসিভ হবে যেহেতু, তাহলে এখানে প্যাসিভ করা হয়নি, শুধু অ্যাড করা হয়েছে, সুতরাং এটাও হবে না। এখানে দেখেন নিডের পরে টু দরকার ছিল, এই জন্য এটা হবে না। আর এটা অ্যাডিং করা ছিল, এই জন্য হবে না। প্যাসিভ করতে হলে নিড টু বি অ্যাডেড, নিড টু বি অ্যাডেড মানে ফসফেট নিড টু বি অ্যাডেড টু মোস্ট ফার্মল্যান্ড ইন বাংলাদেশ। অধিকাংশ কৃষিভূমিতে আমাদের কিন্তু ফসফেট প্রয়োগ করা জরুরি। আশা করি এই ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে আজকের ক্লাস যদি আপনাদের ভালো লাগে, রেগুলারলি আমি ইংলিশ ক্লাস নেব আপনাদের বাংলা এবং ইংরেজি, বাংলা এবং ইংরেজি প্রাইমারি নিয়োগে। এবার কিন্তু সবচেয়ে বেশি নাম্বার করা হয়েছে মাশাআল্লাহ, আমাদের 50 প্লাস লাইভে সংযুক্ত হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ যারা এই ক্লাসটি উপভোগ করছেন। এবং এই ক্লাসের মধ্য দিয়ে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এরকম প্রতিটা প্রশ্ন যদি আপনি প্রাইমারির বিগত সালে অ্যানালাইসিস করে পড়তে পারেন, তাহলে এখান থেকে আপনি হুবহু কমন পাবেন এবং আপনার এটা মনে থাকবে। আরো একটা জিনিস যেটা হবে, আমি বারবার একই কথা বলছি, যে এই ধরনের প্রশ্ন কিন্তু আবারও আসবে, এই ধরনের কিন্তু প্রশ্ন আবারও আসবে। পরবর্তী প্রশ্ন, চেঞ্জ দ্য ভয়েস, হু ইজ ক্রিয়েটিং দিস নেস। দেখেন এখানে ভয়েস চেঞ্জের আমরা দেখেছি অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। হু থাকলে কি হয় সেইটা যদি আপনি জানেন, তাহলে এখান থেকে একটা অপশন অটোমেটিক বাদ হয়ে যাবে। হু থাকলে আমাদের প্যাসিভ করার সময় কি হয়, হু থাকলে বাই হোম হয়, হু থাকলে বাই হোম হয়। সাধারণত বাই হোম না থাকলে, শুধু হোম থাকলে সেটাও বিবেচনা করা যাবে, কিন্তু আমরা প্রথমত এটাকে আমরা বাই হোম না থাকার কারণে এই তিনটার মধ্যেই বিবেচনা করব। তাহলে তিনটার মধ্যেই বাই হোম আছে, বাই হোম আছে। এবার আমরা প্যাসিভে দেখি, দেখেন এখানে ইজ ক্রিয়েটিং কন্টিনিউয়াস টেন্স। যদি কন্টিনিউয়াস টেন্স থাকে, যে কোনো কন্টিনিউয়াস যদি টেন্স থাকে, তাহলে প্যাসিভ করা কিন্তু খুবই সহজ। কন্টিনিউয়াস থাকলে তার মধ্যে অতিরিক্ত একটা বিং আছে, বিইআইএনজি বিং, কি আসে, বিইআইএনজি বিং, এই জিনিসটা আসে, অতিরিক্ত বিং আসে। এবং সমস্ত প্যাসিভে আমরা জানি যে পাস্ট পার্টিসিপল হয়, সমস্ত প্যাসিভে পাস্ট পার্টিসিপল হয়। রাজীব আহমেদ বলছে, স্যার ক্লাস ভালো লাগে, এই ধারাবাহিকতা বজায় রেখে ক্লাস করতে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ। কাদের কাদের ক্লাস ভালো লাগে তারা একটু কমেন্টস করে জানান, তাহলে আমি কন্টিনিউয়াসলি আপনাদের ক্লাস নেব। আমি তো একাধারে আপনাদের বাংলা ইংরেজি গণিত সবই নিচ্ছি। তো আপনাদের, আমার স্পেশালি কোন ক্লাসগুলো বেশি নিলে মনে হয় আপনার জন্য ভালো হবে, আমি আপনাদেরকে বেশি হৃদয়ঙ্গম করাতে পারছি কোন সাবজেক্ট, সেটা বাংলা যদি হয়, ইংরেজি যদি হয়, গণিত হয় বা সাধারণ জ্ঞান হয়, যেটা আপনারা বলবেন আমি সেইটা বেশি ক্লাস নেওয়ার চেষ্টা করবো। একটু কমেন্টস করুন একই সাথে। তো চেঞ্জ দা, আমি গত 2 দিন উপলব্ধি করলাম যে এখন প্রাইমারিতে যারা পরীক্ষা দেবেন তাদের কিন্তু ইংরেজিতে কিন্তু নাম্বার বাড়ানো হয়েছে, বাংলায়ও। তো এই দুইটা সাবজেক্টে বেশি ফোকাস করা জরুরি মনে হচ্ছে। তাহলে যেটা বলছিলাম যে হু এর জন্য বায়োহুম হবে, আর কন্টিনিউয়াস টেন্স হওয়ার কারণে এটা প্যাসিভে হয়ে যাবে, বিং আসবে অতিরিক্ত। তাহলে দেখেন এখানে বিং আছে, এখানেও বিং আছে, এখানে বিং নাই, সুতরাং এটা উত্তর হবে না। এবার আমরা যে জিনিসটা দেখবো, এটাও পাস্ট পার্টিসিপল ফর্ম, এটাও পাস্ট পার্টিসিপল ফর্ম। কিন্তু আমরা একটা জিনিস জানি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্বকে সামনে নিয়ে আসা হয়, সেটা অ্যামিজার ওয়াজার যেটাই হোক না কেন। তো এই সেন্টেন্সে দেখেন ইজ বিং আছে, ইজটাকে সামনে নিয়ে আসা হয়নি সাবজেক্টের, সুতরাং এই কারণে ভুল। আর এখানে দেখেন ইজটা সামনে আছে, সুতরাং এটা সঠিক, এটা সঠিক। প্রত্যেকটা প্রশ্ন যদি আপনি এইভাবে অ্যানালাইসিস করে পড়াশোনা করতে পারেন, তাহলে কিন্তু আপনি খুব সহজে, খুব সহজে ভালো করতে পারবেন। আর আপনাদের জ্ঞাতার্থে একটু বলে রাখি, দেখেন এইটা কেন ভুল, এটা আর বলা লাগবে না। বাই হোম ইজ দ্য মেস ইজ বিং ক্রিয়েটেড, মানে এই মেসটি কার দ্বারা চালু হয়েছিল, মেসের মালিককে, এটা বলা হচ্ছে। এর পরবর্তী প্রশ্ন আপনারা একটু সমাধান করুন, তার আগে আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, সাদিক পাবলিকেশনের পক্ষ থেকে আমার সংযুক্তিতে প্রাইমারির মানে একটা সাড়া জাগানো একটা সাজেশনমূলক বই চলে আসবে ইনশাল্লাহ কিছুদিনের মধ্যেই। আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টরা এইটা কিন্তু, এইটার সুপার শর্টকাট দিয়ে আমাদের পেইড ব্যাচের যে শিওর সাকসেস প্রাইমারি ব্যাচ ভর্তি চলমান আছে। এবং আমাদের বই
বলতে পারেন 99% কমপ্লিট, ফাইনাল ফিনিশিং চলছে। শালা জাগুনো একটা বই আসবে প্রাইমারি, এই বইটি দিয়েই ইনশাল্লাহ আপনি প্রাইমারির দুইটা চাকরিকে মাপ করতে পারবেন একই সাথে। একটা হচ্ছে প্রাইমারি সহকারী শিক্ষক, অন্য হচ্ছে প্রধান শিক্ষক। সো আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের সাথেই থাকুন, আপনাদের জন্য ভালো কিছু আসতে চলেছে। না মুনিসা আক্তার মুনি বলছে ভালো লাগে আপনার ক্লাস, থ্যাংক ইউ ভেরি মাচ। তারপরে রাজীব আহমেদ বলেছেন হ্যাঁ আমার কাছে আপনার ইংরেজি ক্লাস এবং সাধারণ জ্ঞানের ক্লাস ভালো লাগে। থ্যাংক ইউ আপনাদের মূল্যবান কমেন্টস করার জন্য। আমি থাকবো ইনশাল্লাহ আপনাদের সাথে যে কোনো বিষয়ে। এখানে বলছে মিস্টার আতিক ড্যাশ রেদার নট ইনভেস্ট দ্যাট মানি ইন দা স্টক মার্কেট। এখানে বলা হয়েছে মিস্টার আতিক ড্যাশ রেদার নট ইনভেস্ট দ্যাট মানি ইন দা রেদার মার্কেট, মানে স্টক মার্কেট। স্টক মার্কেট সম্পর্কে আমরা জানি যে স্টক মার্কেট কিন্তু উঠা নামা করে, দর পতন হয়, যে কোনো মুহূর্তে ধস নামে। তো এইখানে কিন্তু আপনার বুদ্ধি খাটিয়ে কাজ করতে হয়। যারা বুদ্ধি খাটিয়ে কাজ করতে পারে, শেয়ার মার্কেটের ভালো ধারণা আছে, তারাই কিন্তু ইনভেস্ট করে লাভবান হয়, অন্যথায় ম্যাক্সিমাম ধরা খায়। এখানে মিস্টার আতিককে মানে তার উচিত নয়, তার বরং এটা করা উচিত নয়, উচিত, এরকম আমরা উড রেদার এই শব্দটা কখন ব্যবহার করি? আমরা উড রেদার এই শব্দটা ব্যবহার করি তার বরং ওই কাজটি করা উচিত। এই যে বরং বরং উচিত এরকম অর্থে আমরা উড রেদার ব্যবহার করি। তো এখানেও মিস্টার আতিকের ক্ষেত্রে এই সেন্টেন্সটি ব্যবহৃত হবে। এখানে বলা আছে মিস্টার আতিক উড রেদার নট ইনভেস্ট দ্যাট মানি ইন দ্য স্টক মার্কেট। তাহলে এখানে উড রেদার এটা একটু মনে রাখবেন, বরং অর্থে উড রেদার ব্যবহৃত হয়। মিস্টার আতিক উড রেদার নট, তার উচিত নয়, তার বরং উচিত নয় ইনভেস্ট বিনিয়োগ করা দ্যাট মানি ইন দ্য স্টক মার্কেট, স্টক মার্কেটে বরং আতিকের ইনভেস্ট করা উচিত নয়, কারণ তার ব্রেনটা ওই লেভেলের না দেখেই তাকে হয়তো এই পরামর্শটা কেউ একজন দিচ্ছে। কারণ ইনভেস্ট, অনেকে দেখবেন স্টক মার্কেট থেকে নিঃস্ব হয়ে বাড়িতে এখন ভিখারি হয়ে গেছে, এরকম আছে। তো এরকম পরামর্শ দেওয়া হচ্ছে। এরপরে আমরা পরবর্তী প্রশ্নে যাব, অ্যামিনেবল শব্দের সাথে সঠিক প্রিপোজিশনটি কি হবে? অ্যামিনেবল শব্দটা হচ্ছে সহজে বশ মানে এমন ব্যক্তি, মানে যে কারোর আন্ডারে থেকে কাজ করতে চায়। দেখবেন পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ আছে, কেউ লিডার, কেউ মানে গুরু এবং শিষ্য। পৃথিবীতে দুই ধরনের মানুষ, গুরু এবং শিষ্য। কেউ লিডার, আবার কেউ তার শিষ্য হয়ে থাকে, ঠিক আছে? তো কেউ শিষ্য হয়ে থাকতে ভালো থাকে, কেউ নেতৃত্ব দিতে ভালোবাসে। তো আমরা সব ধরনের মানুষ দেখি। তো অ্যাভেনেবল শব্দটা হচ্ছে যে বসে থাকতে চায় বা মানে কারো অধীনে থাকতে চায়, এই ধরনের মিনিংটা দেয়। তো এর সাথে প্রিপজিশন সাধারণত কোনটা বসে থাকে? অ্যাভেনেবল এর সাথে। এটা কিন্তু প্রায় পরীক্ষায় আসে, অসংখ্য পরীক্ষায় এসেছে, এটা প্রাইমারি তৃতীয় ধাপে আসা প্রশ্ন। এই প্রশ্নটির অর্থ হবে অ্যামোনেবল টু, অ্যামোনেবল টু, অ্যামোনেবল টু। এটা একটু মনে রাখবেন, কারণ প্রায় এই প্রিপোজিশনের এই প্রশ্নটি প্রায় আসে। থ্যাংক ইউ ভেরি মাচ যারা সঠিক অ্যান্সার দিয়েছিলেন। পরবর্তী প্রশ্নে যাব, দ্য ফ্যামিনিন অফ র্যাম। দ্য ফ্যামিনিন অফ র্যাম, দেখেন ম্যাসকিউলিন এবং ফ্যামিনিন, স্ত্রীলিঙ্গ এবং পুল্লিঙ্গ, স্ত্রীলিঙ্গ এবং পুল্লিঙ্গ, এই শব্দটা আমাদের যে পরিমাণ প্যারা দেয়, আমি নিজেও কিন্তু এইটার ঝামেলায় পড়ি, ঠিক আছে? তো এটা আপনাকে যেভাবে হোক মনে রাখতে হবে, যেভাবে হোক মনে রাখতে হবে। র্যাম শব্দের অর্থ হচ্ছে ভেড়া। র্যাম শব্দের অর্থ কি? ভেড়া। র্যাম উই, র্যামের এই যে র্যাম, র্যামের ফ্যামিনিন কি হবে? দা র্যাম হচ্ছে ভেড়া, তাহলে ফ্যামিনিনটা কি হবে? ফ্যামিনিন মানে স্ত্রীলিঙ্গ কি হবে? তার আগে আমরা অন্যগুলো কি আছে দেখি। এই যে হাইন্ড, 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 এটা হচ্ছে হরিণ, তাহলে এর স্টাগ হাইন্ড, STAG স্টাগ, স্টাগ মানে হরিণ, হাইন্ড মানে হচ্ছে হরিণী। আচ্ছা মেয়ার, মেয়ারের এর পুল্লিঙ্গ হচ্ছে স্টেলিয়ন, 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 বানানটা ভুল হচ্ছে কিনা জানি না, একটু দেখে নেবেন। স্টেলিয়ন মেয়ার, স্টেলিয়ন মেয়ার। আর এই যে স এর যে পুল্লিঙ্গ সেটা হচ্ছে বিয়ার, বোর, BOAR, বোর, শুকর শুকুরি, শুকর শুকুরি। আর র্যাম, র্যামের র্যাম হচ্ছে ভেড়া, ভেড়ার স্ত্রীলিঙ্গ হচ্ছে
উই, উই। দেখেন এখানে যে চারটা লিখেছি, এই চারটা পরীক্ষায় আসেনি এমন কেউ বলতে পারবে না। যারা পরীক্ষা দিয়েছেন অন্তত 8, 10টা, 20টা পরীক্ষা দিয়ে ফেলেছেন ইতিমধ্যেই, তারা জানেন যে এই যে চারটা অপশন, চারটাই কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, চারটাই কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট। আপনাকে এই চারটায় আমার পরামর্শ থাকবে মুখস্থ করে ফেলবেন। মুখস্থ না। এই যে স্টেলিয়ন ঘোড়া, আর মেয়ার ঘটকি, বোর শুকর শুকরি। আমার ইংলিশে উচ্চারণগত সমস্যা থাকতে পারে, আমি নিজেও স্বীকার করে নিই, আঞ্চলিকতা আছে। হ্যাঁ, তো এইগুলো আপনি ডাজেন্ট ম্যাটার, এইগুলো হেডেক দিবেন না। আপনি দেখবেন যে আপনি শিখছেন কিনা, আপনার মূল শিখার থিমটা হচ্ছে কিনা, এটা একটু আমি বারবার বলি। আহ, তো দ্য ফ্যামিলি অফ দ্য র্যাম, র্যামের কি হবে? র্যাম হচ্ছে ভেড়া, আর এটা হবে ভেড়ি। উই হচ্ছে ভেড়ি, উই হচ্ছে ভেড়ি। থ্যাংক ইউ ভেরি মাচ যারা বুঝতে পেরেছেন বিষয়টা। পরবর্তী প্রশ্নে আমরা যাব, হুইচ ওয়ান ইজ প্লুরাল? কোনটা প্লুরাল ফর্মে আছে, কোনটা প্লুরাল ফর্মে আছে, আপনাদের এটা বলতে হবে। প্লুরাল ফর্মে কোনটা আছে বলতে হবে। তার আগে আমরা একটু দেখে নিই কোনটা সিঙ্গুলার কি প্লুরাল কি। সিঙ্গুলার কি প্লুরাল কি এটা একটু দেখে নিই। দেখেন অসিস, এটা হচ্ছে সিঙ্গুলার, এর প্লুরাল হবে অসেস। এই এস আই এস না, এটা জাস্ট ইএস হবে, ও এ এস ইএস, অসেস। অসিস অসিস, এটা সিঙ্গুলার, এটা প্লুরাল। দেখেন টার্মিনাস, এটার এটা হচ্ছে সিঙ্গুলার, এর প্লুরাল হবে কি? টার্মিনি। এটা হবে TERMINI, টার্মিনি। আস থাকলে আই হয়ে যায়। তারপরে দেখেন ভার্টেক্স, ভার্টেক্সের প্লুরাল হবে ভার্টিস, VRTIC, ভার্টিসেস। ভার্টিসেস হবে এটা, ভার্টিসেস। এবার দেখেন ব্রোয়াক্স, বুড়ো থেকে ব্রোক্স, ব্রোক্সের প্লুরাল ফর্ম, এইটাই কিন্তু প্লুরাল ফর্ম। এর সিঙ্গুলার ছিল বুড়ো, BUREAU, বুড়ো। বুড়ো থেকে বুরোক্স, এটা হচ্ছে প্লুরাল ফর্ম। তাহলে এইটা বলছে কোনটা প্লুরাল ফর্ম, এটা কিন্তু প্লুরাল ফর্ম। এই তিনটা, বাকি যে তিনটা আলোচনা করলাম পরবর্তী প্রাইমারিতে দেখা যাচ্ছে এখান থেকে দিয়ে বললো যে কোনটা হবে। যারা প্রশ্ন করে তারা কিন্তু ম্যাক্সিমামই বিগত সালের প্রশ্ন কেমন ছিল সেটা একটু দেখে। অনেক সময় কি করে যে বিগত সালের প্রশ্নের অপশন থেকে আরেকটা প্রশ্ন তৈরি করে দেয়, এটা আমরা কিন্তু প্রায় দেখেছি। সেই জায়গা থেকে আমি বলবো প্রশ্ন আপনারা অবশ্যই বিগত সালের প্রশ্নগুলো একটু ফলো করে অ্যান্সার করবেন। পরবর্তী প্রশ্ন, হুইচ অন ইজ দ্য কারেক্ট স্পেলিং? কোন বানানটা সঠিক, এটা একটু অ্যান্সার দিন, দ্রুত অ্যান্সার দিন। প্রাইমারির বিগত সালের প্রশ্ন নিয়ে আলোচনা করছি। মুনতাহা মিম, তানিয়া খাতুন, থ্যাংক ইউ ভেরি মাচ, 13-15 সঠিক অ্যান্সার দিয়েছেন। এরপরে দেখছেন কোন বানানটি সঠিক, কোন ইররেসিস্টিবল মানে অমার্জনীয় বা অসংশোধনীয়, এরকম অর্থ দেয়। ইন ইররেসিস্টেবল, এটা হচ্ছে রেজিস্টেবল, রেসিস্টেবল, রেসিস্ট মানে প্রতিরোধ্য, আর অপ্রতিরোধ্য, অপ্রতিরোধ্য মানে কি? ইররেসিস্টেবল। এখন এখানে, এখানে আপনার যে সমস্যাটা হবে, যে যে জায়গায় হবে এই ইর, ইর বানানটা কি হবে? ডাবল আর হবে। এই মূল শব্দটা ছিল রেসিস্ট, RESIST, রেসিস্ট মানে কি? RISIST, রেসিস্ট, এটা হচ্ছে প্রতিরোধ। আর অপ্রতিরোধ কি হবে? এর আগে একটা প্রিফিক্স বসানো, আয়ার, যেমন রেগুলার, ইররেগুলার, অনুরূপভাবে এটা ইররেসিস্ট। আর ইররেসিস্টের সাথে টিবল যোগ করলে হবে TIBLE, টেবল। অনেকেই TIBLE করবে, এটা করবে, এটা কিন্তু করা যাবে না। তাহলে সঠিক উত্তর হবে গ নম্বর, সঠিক উত্তর হবে কি? গ নম্বর। আম, আহ, মনীষা আক্তার মুনি, তারপরে মাহফুজুর রহমান, আরবিতে লেখা, সুশান্ত মণ্ডল, আহ, আহ, নওয়াজ মাহফুজ, থ্যাংক ইউ ভেরি মাচ যারা সঠিক অ্যান্সার দিয়েছিলেন, যারা সঠিক অ্যান্সার দিয়েছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী প্রশ্ন, দ্য কাউন্টেবল ফর্ম অফ দ্য লাফার, দ্য কাউন্টেবল ফর্ম অফ লাফার। এখানে বলা হয়েছে কাউন্টেবল ফর্ম, কাউন্টেবল ফর্ম অফ দ্য লাফার। লাফার মানে অট্টহাসি, যাই এরকম। এখন কাউন্টেবল, এখানে আপনাদের একটু জানতে হবে এটা কিন্তু আনকাউন্টেবল।
এই লাফার শব্দটা কি? আনকাউন্টেবল। এবং লাফারের কাউন্টেবল এটা এইভাবে করা যায়, লাফ, LAUGH, লাফ। দেখেন আপনি এফ করতে পারেন এ লাফ, তারপর হচ্ছে টু লাফ, টু লাফ, থ্রি লাফ, এইগুলোও করতে পারেন, মানে একটি হাসি, দুইটা হাসি, তিনটা হাসি। তার মানে এই লাফার আনকাউন্টেবল আর এর কাউন্টেবল ফার্ম তাহলে কি হতে পারে? এগুলো হবে না, অল অফ দ্য অ্যাবভ হবে না, সবগুলোই হবে না, লাফ, লাফ, লাফ এইটা হতে পারে, লাফ এটা হবে। কারণ আমি দেখেছি লাফ এটা কাউন্টেবল, আর সেটা কাউন্টেবল হিসেবে ওয়ান লাফ, টু লাফ, এ লাফ, একটি লাফ, এটা হতে পারে, এটাও কিন্তু কাউন্টেবল, কিন্তু এখানে বলেছে কাউন্টেবল ফর্ম কি। হ্যাঁ, তো কাউন্টেবল লাফারের কাউন্টেবল ফর্ম হচ্ছে শুধু লাফ, দ্বিলাফও হবে না। সুতরাং আপনারা বুঝতে পেরেছেন সঠিক উত্তর কোনটা হবে। নেক্সট প্রশ্নে চলে যাই, 19 নম্বর, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট স্পেলিং। স্পেলিং থেকে প্রায় বানানো আছে কিছু গতানুগতিক প্রশ্ন লাস্ট 10 বছর ধরে শাসন করেছে। সাইকোলজি, তারপরে হচ্ছে সুনামি, তারপরে ফিলোসফি, তাই না, তারপরে লেফটেন্যান্ট, এইগুলো ছাড়াও কিন্তু এখন এই ধরনের বানানগুলো আসছে। এই ধরনের বানানগুলো কিন্তু পরীক্ষায় ইদানিং আসছে। সুতরাং আপনাকে ইংলিশের বানান, রিসিভ, ডিসিসিভ, এই বানানগুলোও পরীক্ষায় এসে যাচ্ছে। সুতরাং আপনার গতানুগতিক আগের যে প্রশ্নগুলো আসতো এর বাইরেও কিন্তু এগুলো জেনে রাখতে হবে। এগুলো দেখেন, এখানে সুপারসিড মানে হচ্ছে রহিত করা, বাদ দেয়া, বা কোনো ব্যক্তির স্থান মানে আর কি করা, অধিকার করা, স্থান অধিকার করা, বস্তুর অধিকার, সুপারসিড। এখানে সুপারসিড বানান কি হবে? সুপারসিড, মনীষা আক্তার বলেছেন ঘ। সুপারসিড, এই সিড বানানটা কিন্তু আপনাদের এইখানে কিন্তু সুপারের ক্ষেত্রে কারো সমস্যা হবে না, সুপার। আর সিড বানানে ACD, ACD, সিড, সুপার সিড। সুতরাং এই বানানটাই সঠিক, আর কোনো সিড বানান ঠিক নেই। সুপার সিডের বানান এই বানানটা সঠিক হবে, এই বানানটা সঠিক হবে। পরবর্তী প্রশ্নে চলে যাই, যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে তৃতীয় ধাপে একটি মাত্র লিটারেচার থেকে প্রশ্ন এসেছিল। আমার বিশ্বাস এবার লিটারেচার থেকে এবার আনুপাতিক হারে এবার দুইটি, তিনটি, চারটিও প্রশ্ন এসে যেতে পারে। তো ইংলিশ লিটারেচারে কিন্তু প্রশ্নগুলো খুবই কমন পড়ে, কারণ কিছু ইংলিশ লিটারেচার সবচেয়ে হেভিওয়েট যারা রাইটার আছে তার মধ্যে শেক্সপিয়ার আছে, তারপরে হচ্ছে WB ইয়েটস আছে, তারপরে উম, আহ, আরো যারা আছে, হ্যাঁ, জন কিটস, আহ, উইলিয়াম ওয়াটসন, এই যারা হেভিওয়েট কিছু রাইটার আছে, আপনি 15 জন রাইটারের গ্রন্থ এবং তাদের উল্লেখযোগ্য পদবি এগুলো পড়ে ফেলবেন। লিটারেচারের আপনি 4-5টা যে কয়টা প্রশ্ন আসুক না কেন প্রাইমারিতে, আপনি নিঃসন্দেহে পেরে যাবেন। এখানে বলা হয়েছে ইংলিশ লিটারেচার, দ্য বুক, ট্রেজার, ট্রেজার আইল্যান্ড, ট্রেজার আইল্যান্ড, এইটার লেখক কে? এইটার লেখক কে? এইটার লেখক কে? আপনারা দেখেন, স্টিভেনসন, জেমস জয়সি, আর্থার মিলার, হোমার, এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় এসেছে, এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় এসেছে। তো এখানে দেখেন দ্য ট্রেজার আইল্যান্ড এই বইটি লিখেছেন মূলত বিখ্যাত রাইটার আর এস স্টিভেনসন। তার আরো একটা বই আছে, বিখ্যাত বই, দ্য নিউ অ্যারাবিয়ান নাইট, দ্য নিউ অ্যারাবিয়ান নাইট, এটাও পরীক্ষায় আছে। সো তৃতীয় ধাপের আর কোনো প্রশ্ন কিন্তু আসেনি। এরপর দ্বিতীয় ধাপের, আমরা দ্বিতীয় ধাপের প্রাইমারি প্রশ্ন, আহ, তৃতীয় ধাপের প্রাইমারি প্রশ্ন আজকে আরো আলোচনা করতে চেয়েছিলাম, বাট মনে হয় একটু সময় নিয়ে করি, একটু বেশি অ্যানালাইসিস করে সময় নিয়ে করলে মনে হয় আপনাদের বেশি স্থায়ী হবে। প্রাইমারি বিগত সালের প্রশ্ন যদি আপনি সলভ করতে পারেন, প্রাইমারিতে আপনি হুবহু কমন পাবেন 30%, 30%। আর এই রুল শেখার কারণে আরো আপনি 30% বেশি পাবেন। আপনার কিন্তু তাহলে প্রাইমারির বিগত সালের প্রশ্ন যদি আপনি সলভ করেন 60% কমন, হুবহু কমন 30%, 30% আপনি পাবেন রুলস অ্যাপ্লাই করে। দেখেন আমরা কিন্তু বিভিন্ন রুল প্রয়োগ করেছি এখানে। তাহলে আপনার বিগত সালের প্রশ্ন পড়লেই যদি আপনার 60% প্লাস আপনি কমন পান, তাহলে আবার সবার আগে কি কাজ আপনার? সবার আগে প্রাইমারি বিগত সালের প্রশ্নটা সলভ করা। আর এটা আমি কন্টিনিউয়াসলি করে যাচ্ছি, আপনারা যারা লাইভে আসছেন
তাদের কাছে মানে পরীক্ষা দিবেন প্রাইমারি সহকারী শিক্ষক প্রধান শিক্ষক, এই লাইভ ক্লাসগুলো আপনাদের জন্য অত্যন্ত মূল্যবান। তো আমি ঘোষণা দিয়ে আসতেও পারি, নাও আসতে পারি। রাত 9টা, সাড়ে 9টা, 10টার দিকে একটু টু মারবেন পেজে, ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে। আর সাদিক স্যার কিন্তু বলেছি যে এবার কিন্তু দুর্দান্ত একটি প্রাইমারির বই নিয়ে আসছেন। ইনশাল্লাহ আপনাদের জন্য চমক থাকবে, আপনাদের জন্য একটা চমক থাকবে। সবাই পেজটির সাথে যুক্ত থাকুন এবং আমাদের যে পেইড ব্যাচে প্রাইমারি শিওর সাকসেস ব্যাচ, প্রাইমারি শিওর সাকসেস ব্যাচ যেটা চালু করতে চলেছি, এইটাতে ভর্তি চলমান আছে। মাত্র 1190 টাকায় আপনি অল ক্লাস পাবেন, সাজেশন পাবেন, আলাদা আলাদা সাজেশন পাবেন, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান। সেখানে আমি জি এম জাহাঙ্গীর আলম সরকারি চাকরিজীবী ক্লাস নেব। একই সাথে আহ, আমাদের কিন্তু আরো 4-5 জন সরকারি চাকরিজীবী আছে, তারা ক্লাস নেবে, বিশেষ ক্যাডার পর্যন্ত ক্লাস নেবে। আপনাদের শিওর সাকসেসের জন্য যা কিছু দরকার আমাদের সাথে থাকবে, তবে আপনাদের দুইটা জিনিস থাকতে হবে, সেটা হচ্ছে ধৈর্য এবং ডেডিকেশন। একটা জিনিস পাইতে হলে আপনাকে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। নিজের ভেতরে যদি আপনি সর্বোচ্চ চেষ্টা না করেন, আমরা যতই আপনাকে খাইয়ে দিই না কেন, ওইটা কিন্তু আপনি হজম করতে পারবেন না। তো আপনাকে হজমটা করতে হবে নিজেকেই, খেতে হবে নিজেকেই। তবে খাদ্য প্রস্তুত করে দেবো আমরা। আপনি একটা রেস্টুরেন্টে গেলে আপনাকে খাদ্য কিন্তু তারা প্রিপেয়ার করে দেবে বাই পেইড। অনুরূপভাবে আমরা কিন্তু আপনাকে প্রস্তুত করে দেবো, আপনাকে একদম খাবারটা রেডি করে দেব। কিন্তু খাওয়ার কাজটা আপনাকে করতে হবে। সেই ধৈর্যটুকু আপনার ভেতরে যদি থাকে, তাহলে আপনি সাকসেস। যদি মনে করেন না ভর্তি হয়ে গেলাম, তারা বলেছে শিওর সাকসেস ব্যাচ আমাদের ভর্তি করাই ছাড়বে, তো এইটা যদি শুধু মনে করেন, তাহলে কিন্তু আপনি বোকার স্বর্গে আছেন। আপনাকে আমাদের যে ক্রিমটা আপনাকে দেব, যে চমকগুলো আপনাকে দেব, সেটাকে আপনাকে লুফে নিতে হবে, সেটাকে ভালোভাবে খেতে হবে, মানে সেটাকে পড়তে হবে এক কথায়। তো বেশি কথা বলে ফেলছি, এই রাতে সবার জন্য শুভরাত্রি। ইনশাল্লাহ আগামীকালও ক্লাসে দেখা হবে। কোনো বিশেষ কারণ ছাড়া আমি লাইভ মিস করব না। তো আপনারা প্রতিদিন লাইভে যুক্ত হবেন। সবাইকে ধন্যবাদ।